নমস্কার বন্ধুরা, গল্পের আসরে আপনাদের সবাইকে স্বাগত। আজ আবার উপস্থিত হয়েছি সেই সময়ের পরবর্তী পর্ব নিয়ে। বিম্ববতী বানপ্রস্থ গ্রহণের পর বিদুশেখর আর একদিনও সিংহ বাড়িতে যাননি। আর কোনো আগ্রহ নেই তার, শুধু দূর থেকে তিনি নজরে রাখবেন নবীন কুমার বিষয় সম্পত্তি সব একেবারে উৎসন্নে না দেয়। অবশ্য হিসাবপত্রে শুষ্ক ব্যাপার নিয়েও তার আজকাল আর মাথা ঘামাতে ইচ্ছে করে না। তবু এতদিনের অভ্যেস, দিনের মধ্যে একবার না একবার কাগজ কলম নিয়ে বসবেনি। তার নিজস্ব ঐশ্বর্যও কম জমেনি। এর ঠিক মতন বিধি ব্যবস্থা করে যেতে হবে। কোন দিন তিনি চোখ বুঝবেন তার ঠিক নেই। ভরসা তো একমাত্র কেবল নাতি, আর নবীন কুমার, তার উপর কি ভরসা করা যায়? এরই মধ্যে বিদুশেখরের কানে এসে পৌঁছালো গঙ্গানারায়ণের আগমন বার্তা। তিনি খুব একটা বিস্মিত হলেন না। গঙ্গানারায়ণের মৃত্যু সম্পর্কে তিনি কখনোই খুব একটা ধ্রুব নিশ্চিত হননি। পুরুষ মানুষ এত সহজে মরে না, বিশেষত যার মৃত্যু হলে অপর কারোর খুশি হবার কারণ আছে। যম যেন ইচ্ছে করে তাদেরই স্পর্শ করতে ভুলে যায়। তার ধারণা হয়েছিল গঙ্গানারায়ণের মস্তিষ্ক বিকৃতি ঘটেছে। তাতেই তিনি ভেবেছিলেন, যাক, আপদ গেছে। দিবাকর যখন এসে প্রথম জানালো যে গঙ্গানারায়ণ ফিরে এসেছে, বিদুশেখর তৎক্ষণাৎ চক্ষু বুজে মনে মনে বললেন, নিয়তির যেমন বিধান সেই মতনই ঘটুক, আমার আর কোনো দায় নেই। গঙ্গানারায়ণের সহিত কেমন ব্যবহার করা উচিত তা ছোটকুই বুঝবে, আমি আর মাথা গলাতে যাব না। কিন্তু তিনি অন্তরে একটা তীব্র জ্বালা অনুভব করলেন। তার অশক্ত পঙ্গু শরীরটা যেন মুহূর্তে সজাগ হয়ে উঠল, যেন তিনি এখনও তার ছড়িটা দিয়ে গঙ্গানারায়ণকে সাপ পেটা করতে পারেন। গঙ্গানারায়ণের প্রতি এমনই এক বিতৃষ্ণা ও ক্রোধ জমে আছে তার মনে, যা তিনি কিছুতেই বিস্মৃত হতে পারেন না। গঙ্গানারায়ণ যে কিছুদিন বারাণসীতেও ঘোরাঘুরি করেছে, সে সংবাদ লোক পরম্পরায় তিনি অবগত হয়েছিলেন। তাতে তার ক্রোধে আরও ইন্ধন পড়েছিল। এই মতিচ্ছন্ন যুবকটি তার প্রিয়তমা কন্যা বিন্দুবাসিনীকে নষ্ট করেছে, বিন্দুকে চিরকালের মতন দূরে সরিয়ে দিয়েছে তার কাছ থেকে। বিন্দুকে সরিয়ে দেওয়ার জন্য তাকে কঠিন সিদ্ধান্ত নিতে হয়েছিল, কিন্তু সেজন্য তার মন যে কতখানি পুড়েছে সে কথা তো কেউ জানে না। চাপা শ্লেষের সঙ্গে তিনি দিবাকরকে জিজ্ঞেস করলেন, ফিরে এসেছে, ভালো কথা। আসল লোক কিনা দেখে নিয়েছিস তো, নাকি আবার জাল প্রতাপচাঁদের মামলা হবে? নিজের ভাগে সম্পত্তি দাবি করেছে নিশ্চয়। দিবাকর আমতা আমতা করে উত্তর দেয়, আগে দেখে তো মনে হয় আমাদের সেই বাবুই বটে, তবে কিনা হলপ করে কে বলতে পারে। সম্পত্তির কথা তো কিছু বলেনি কো এখনো, অনেকটা সন্ন্যাসীদের মতন ভাব। বিদুশেখর বললেন, একটু থেমে বিদুশেখরকে খুশি করার জন্য দিবাকর বললেন, ভেগ ধরেছেন কিনা তার আমাদের মতন লোকে কি করে বলবে? আজকাল কে আসল কে নকল বোঝা শক্ত, আপনি তো সবই জানেন। বিদুশেখর মৃদু মৃদু হাসতে লাগলেন। দিবাকর জিজ্ঞেস করল, একবার ছোটকু বাবুকে দেখা করতে বলবো আপনার সঙ্গে? এবার বিদুশেখর উদাসীনভাবে বললেন, না থাক, যদি তার ইচ্ছে হয় আসবে, ডাকবার দরকার নেই কো, আমি আর এসবের মধ্যে থাকতে চাই না। ক্রোধের সঙ্গে সঙ্গে একটু একটু কৌতুকও বোধ করছিলেন বিদুশেখর। গঙ্গানারায়ণ ফিরে এলেও যাতে সে কোনো সুবিধা করতে না পারে সে ব্যবস্থা তিনি আগেই করে রেখেছেন। গঙ্গানারায়ণ মৃত বলে রটিত হবার পর তার ভাগের সম্পত্তি নবীন কুমারের নামেই বর্তেছিল। ইদানিং মহাভারত অনুবাদের হুজুগে নবীন কুমার প্রচুর অর্থ ব্যয় করছে, সেই জন্য কিছু সম্পত্তি বিক্রয় করার প্রয়োজন হয়েছিল। বিদুশেখর কৌশলে নবীন কুমারকে দিয়ে গঙ্গানারায়ণের জায়গা জমি সবই বেচে দিয়েছে। এখন কার্যত গঙ্গানারায়ণ কর্পদক শূন্য। একবার সে বুঝুক, কনিষ্ঠ ভ্রাতার কাছে হাত তোলা হয়ে থাকতে পারবে? যে পুরুষ মানুষের হাতে পয়সা থাকে না,
বাড়ির কুকুর বিড়ালটা পর্যন্ত তাকে সমীহ করে না। আবার না নিরুদ্দেশে চলে যেতে হয় গঙ্গানারায়ণকে। আর যদি ভাইয়ে ভাইয়ে বিবাদ বাঁধে, তখন বাধ্য হয়েই হস্তক্ষেপ করতে হবে বিধুশেখরকে। মুখে যাই বলুন, বিধুশেখর মনে মনে প্রত্যাশা করেছিল ছোটকু ঠিক আসবে তার কাছে। বিষয় বুদ্ধি ছোটকুর খুবই কম। গঙ্গানারায়ণের ফিরে আসা জনিত সংকটে পরামর্শ নেবার জন্য বিধুশেখরের কাছে আসতেই হবে ছোটকুকে। কিন্তু দিনের পর দিন যায়, ছোটকু আর আসে না। বিধুশেখর জানেনই না যে ছোটকু আর এ বাড়িতে কোনো দিনই আসবে না বলে প্রতিজ্ঞা করেছে। ছোটকু এলো না, তার বদলে গঙ্গানারায়ণ নিজেই এলো একদিন। ছোট ভাই নবীন কুমার নিজের উদ্যোগে জেলখানা থেকে জামিনে খালাস করে এনেছে গঙ্গানারায়ণকে। কলকাতায় এসে গঙ্গানারায়ণ দেখল যে গৃহে সে আবাল্য প্রতিফলিত হয়েছে, সে গৃহে তার আর কোনো চিহ্ন নেই। বিম্ববতী নেই শুনে গঙ্গানারায়ণের অন্তর হাহাকার করে উঠেছিল। সে চেয়েছিল সেই দণ্ডে হরিদ্বারের দিকে রওনা হবে, জননীর সঙ্গে দেখা করে আসবে। নবীন কুমার অনেক বুঝিয়ে সুঝিয়ে তাকে নিবৃত্ত করেছে, কারণ গঙ্গানারায়ণ এখনো আসামি। তার নামে মামলা ঝুলছে, তার যত্রতত্র গমনের স্বাধীনতা নেই। গঙ্গানারায়ণের নিজস্ব কক্ষটিও এখন অন্য কাজে ব্যবহৃত হয়, সেই জন্য কারুকে দোষও দেওয়া যায় না। কেই বা ভেবেছিল গঙ্গানারায়ণ ফিরে আসবে। তার পত্নী লীলাবতী বাপের বাড়ি থেকে আর কখনো এ বাড়িতে আসেনি। সেই নিরপরাধ বালিকাটি কতই না কষ্ট পেয়েছে। বিনা দোষে সে পতি সহবাসে বঞ্চিত হয়ে বিধবা সেজে রইল। শেষ পর্যন্ত সুখের মুখ দেখতে পেল না সে। মাত্র 8 মাস আগে সমস্ত জ্বালা যন্ত্রণা জুড়িয়ে সেই ভবধাম পরিত্যাগ করেছে। কানাঘুষো শোনা যায় যে স্বাভাবিক মৃত্যু তার হয়নি, কিছু একটি অসমীচীন ব্যাপারে জড়িয়ে পড়ার ফলে আত্মঘাতিনী হয় সে। তার মৃত্যুর ঠিক 2 দিন পরেই তার পিত্তালয়ে তার এক পিস্তত দাদা গলায় ফাঁস লাগিয়ে অপঘাতে মরে বলেই এমন গুজবের জন্ম হয়। সে যাই হোক, লীলাবতী মুছে গেছে পৃথিবী থেকে। পত্নীর মৃত্যু সংবাদ শান্তভাবে গ্রহণ করে গঙ্গানারায়ণ। লীলাবতীর প্রতি সে সীমাহীন অবিচার করেছে ঠিকই, কিন্তু সেই জন্য যেন সে নিজে দায়ী নয়, দায়ী তাদের দুজনের নিয়তি। লীলাবতী বেঁচে থাকলেও গঙ্গানারায়ণ কি তাকে এখন আবার গ্রহণ করতে পারত? নবীন কুমার এখন মহাভারত অনুবাদ কার্যে খুবই ব্যস্ত বলে গঙ্গানারায়ণের ফিরে আসা নিয়ে খুব বেশি হৈ হৈ করল না। এক একজন মানুষ থাকে যাদের দেখলেই মন প্রসন্ন হয়ে ওঠে। গঙ্গানারায়ণকে দেখা মাত্র নবীন কুমার অনুভব করেছিল জ্যেষ্ঠ ভ্রাতাটির প্রতি তার অন্তরের টান আছে। এর সঙ্গে তার শৈশবের স্মৃতিগুলি মধুর। 2-3 দিন অনবরত গল্প শোনার পর নবীন কুমার বলেছিল, দাদামণি, তুমি এসে পড়ে আমায় বড় বাঁচিয়েছ। জমিদারি দেখাশোনার ভার এবার থেকে তুমি আবার নেবে। ওসব আমার পোষায় না, বাপ রে। গঙ্গানারায়ণ হেসে উত্তর দিয়েছিল, আমিও আর ওসব পারবো না রে ছোটকু। এতকাল পথে পথে ঘুরে ঘুরে আমি জমিদারি চালচলন সব ভুলে গেছি, আমায় আর কেউ মানবে না। নবীন কুমার বলেছিল, ওসব কথা শুনছিনি, তুমি গায়ে ফু দিয়ে থাকবে ভেবেছ? তোমার কাঁধে সব জোয়াল চাপিয়ে এবার আমি নিশ্চিন্তি। 2 দিন থাকো না, তারপর নিজেই দেখবে আমার এখন কত কাজ। বিদ্যাসাগর মহাশয়ের পায়ে হাত দিয়ে শপথ করেছি, মহাভারত অনুবাদের কাজ আমার সম্পন্ন করতেই হবে। বিধুশেখর এ বাড়িতে আসে না দেখে খটকা লেগেছে গঙ্গানারায়ণের। এ বিষয়ে ছোটকুকেও কিছু প্রশ্ন করলে সে এড়িয়ে যায়। বিধুশেখরের প্রসঙ্গই যেন তার কাছে অস্বস্তিকর। তবু গঙ্গানারায়ণের মনে হলো সৌজন্য ও ঔচিত্যবোধে তার একবার যাওয়া দরকার বিধুশেখরের কাছে। আগে ছিল ইটের দেওয়াল, এখন লোহার রেলিং দিয়ে ঘেরা হয়েছে সামনের বাগানটি। যে পাম গাছগুলিকে গঙ্গানারায়ণ ছোট দেখেছিল, এখন সেগুলি পূর্ণবয়স্ক। তাদের পত্ররাজিতে বাতাসের হিল্লোলে এ গৃহটিকে দূর থেকে আরও সুশ্রী দেখায়। গেটের এক পাশে দারোয়ানদের বসার জন্য একটা গুমটি ঘর ছিল, এটাও ছিল না আগে। দারোয়ান গঙ্গানারায়ণকে চেনে না, অবশ্য তাকে বাধাও দিল না। ভেতরে এসে গঙ্গানারায়ণ দেখল
দক্ষিণ দিকের উদ্যানে একটি বালক আকশি দিয়ে একটি পেয়ারা গাছ থেকে পেয়ারা পাড়ার চেষ্টা করছে। এই বালকটিকে চেনে না গঙ্গানারায়ণ। সুহাসিনীর পুত্রকে সে চিনবেই বা কী করে? গঙ্গানারায়ণ নিজেও বাল্যকালে ওই গাছে চড়ে অনেক পেয়ারা পেরেছে। ওই গাছের পেয়ারা পাকলে ভেতরটা লাল টুকটুকে হয়। গঙ্গানারায়ণের বক্ষ কম্পিত হলো না, ঘন ঘন দীর্ঘশ্বাসও বেরোলো না। গঙ্গানারায়ণ নিজেই যেন একটু অবাক হলো। মানুষ অনেক সময় নিজের থেকে বেরিয়ে এসে নিজেকে যাচাই করে, অপর কোনো দর্শকের মতন লক্ষ্য করে নিজের গতিবিধি। গঙ্গানারায়ণ ধরেই নিয়েছিল এ গৃহে পা দেওয়ার মতোই বিন্দুবাসিনীর স্মৃতিতে মন উচাটন হবে তার, সে দুর্বল হয়ে পড়বে। কই, সেরকম কিছুই হলো না তো। বিন্দুবাসিনীর স্মৃতি যেন এরই মধ্যে তার হৃদয়ে হালকা ফিকে হয়ে এসেছে। যেসব দিনগুলি যন্ত্রণার, কাতরতার, আশাভঙ্গে, তা মুছে যাচ্ছে আস্তে আস্তে। শুধু সুখকর দিনগুলি এখন ধরে রাখতে চায় স্মৃতি। সব সময় এমনই ধন্বন্তরী। সিঁড়ি দিয়ে গঙ্গানারায়ণ উঠে এলো বৈঠকখানায়। সে কক্ষ শূন্য। পাশে আরেকটি বৈঠকখানা আছে, সেখানে বিদুশেখর শুধু তার মক্কেলদের সঙ্গে দেখা করতেন। সেখানে উকি দিয়ে দেখল গঙ্গানারায়ণ। সারা বাড়িতেই কেমন যেন খা খা ভাব। একসময় প্রতিদিন সকালে এখানে প্রচুর লোক সমাগম হতো। বেশ কয়েক বৎসর হলো বিদুশেখর ওকালতি সম্পূর্ণ ছেড়ে দিয়েছেন। একজন নতুন ভৃত্য গঙ্গানারায়ণের দিকে উৎসুকভাবে চেয়ে আছে। একবার সে কিছু জিজ্ঞেসও করল, কিন্তু গঙ্গানারায়ণ তাকে কোনো উত্তর না দিয়ে এগিয়ে গেল ভেতরের দালানের দিকে। সেখানে বসে থাকা এক বৃদ্ধের কাছে গিয়ে বলল, কেমন আছো নরহরি? এই নরহরি এ বাড়িতে কাজ করছে বহুকাল ধরে। তার বয়সের যেন গাছ পাথর নেই। গঙ্গানারায়ণ এর কোলে পিঠে চড়েছে শৈশবে। গঙ্গানারায়ণকে নরহরি ভারী ভালোবাসত। স্নেহ জিনিসটা যত পুরনো হয় ততই পাক ধরে। অতকাল পরে ছানি পড়া চোখে নরহরি গঙ্গানারায়ণকে দেখা মাত্র চিনতে পারল। সঙ্গে সঙ্গে উঠে দাঁড়িয়ে সে একেবারে হেসে কেঁদে অস্থির। একবার সে গঙ্গানারায়ণের গায়ে হাত বুলোয়, আবার সে গঙ্গানারায়ণের পায়ে ঝাঁপিয়ে পড়ে। ব্যাকুলভাবে বলতে থাকে, কোথায় গেছিলে দাদু আমার? কেঁদেছি তোমার জন্য। ও বাড়ির মা ঠাকুরুনকে গিয়ে জিগিয়েছি। অন্যান্য দাসদাসীরাও ভিড় করে দেখতে লাগলো গঙ্গানারায়ণকে। অন্দরমহলের কেউ এখনো খবর পায়নি। বিদুশেখরও নিচে নামেননি আজ। আগে বিদুশেখরের সঙ্গে সাক্ষাৎ করা উচিত, কিন্তু এ বাড়িতে লোকমুখে সংবাদ পাঠিয়ে তারপর দেখা করার মতো সম্পর্ক নয় গঙ্গানারায়ণের। সে সিঁড়ি দিয়ে ওপরে উঠতে লাগলো। সে আগেই জেনেছে এ বাড়ির জ্যাঠাইমা মারা গেছেন। তার 2 মেয়ে রয়েছে এখানে। একজন দাসী গঙ্গানারায়ণের আগে আগে ওপরে উঠে এসেছিল। সে তড়িঘড়ি ডেকে আনলো সুহাসিনীকে। ধীর পায়ে হেঁটে সুহাসিনী এসে তার কাছে দাঁড়ালো। গঙ্গানারায়ণ চিনতে পারল না তাকে। মুখের অবগুণ্ঠন সরিয়ে সুহাসিনী বলল, গঙ্গা দাদা, তুমি ফিরেছ শুনেছি। এতদিন পরে এলে। কে? চিনতে পারলে না? সুহাসিনীকে মনে নেই তোমার? গঙ্গানারায়ণ প্রায় স্তম্ভিত। এই সুহাসিনী? কত ছোট দেখেছে ওকে। গঙ্গানারায়ণের বিবাহের পরে পরে বিবাহ হয়েছিল এর। সে আজ বিধবা। শরীর অত্যন্ত শীর্ণ, মাথার চুল পাতলা হয়ে গেছে। মনে হয় কতই যেন বয়স, অথচ সে তো বিন্দুবাসিনীর চেয়েও ছোট। বিন্দুবাসিনীর সঙ্গে চেহারারও কোনো মিল নেই সুহাসিনী। গঙ্গানারায়ণের চকিতে মনে পড়ল কাশীতে গঙ্গার উপরে রামনগরে পালকির মধ্যে বিন্দুবাসিনীকে দেখার কথা। ঠিক যেন রাজেন্দ্রাণীর মতন রূপ। না, ঠিক হলো না। কোনো রাজেন্দ্রাণীর পাথরে গড়া মূর্তি। তুই সেই সুশী? আমি কিন্তু তোমায় দেখা মাত্র চিনেছি। তুমি সেই একই রকম রয়েছ। তাই সবাই যে বলে আমি বদলে গেছি। খুব একটা উচ্ছ্বাস বা আবেগ নেই সুহাসিনীর ব্যবহারে। এককালে কি ছটফটেই না ছিল এই মেয়ে। গঙ্গানারায়ণের দিকে চেয়ে থাকতে থাকতে সুহাসিনীর 2 চক্ষু দিয়ে নেমে এলো অশ্রুবিন্দু। ও কি সুশী, তুই কাঁদছিস কেন? এতকাল পরে তোমায় দেখেও কাঁদবো না? আমি কি এমনই পাষাণ? গঙ্গা দাদা,
পৃথিবীটা কেমন হয়ে গেল বলো তো। লক্ষ্মী দিদি আমার, কাঁদে না, চোখ মুছে ফেল, আয়, তোকে অনেক মজার মজার গল্প শোনাবো। চলো ঘরে গিয়ে বসবে, চলো, তোমার সঙ্গে আমার অনেক কথা আছে। ছোটকু তো মস্ত লোক হয়েছে, বাড়িতে আসেই না। দিদি গঙ্গার চান করতে গেছে, এক্ষুনি এসে পড়বে। আগে জ্যাঠাবাবুকে প্রণাম করে আসি। বাবা বোধহয় ঘুমোচ্ছেন এখন, এই সকাল 10টার সময় ঘুমোচ্ছেন? বাবা তো ইদানিং সবসময় প্রায় ঘুমোয়, দাঁড়াও দেখি জেগেছেন কি না। বিদুশেখরের ঘরের পাশ দিয়ে ছাদে ওঠা সিঁড়ি। গঙ্গানয়ন একবার সেদিকে তাকালো, ছাদে শুধু ঠাকুর ঘর। বিদুশেখরের ঘরের দরজা খোলা, পালঙ্কের উপর চিত হয়ে শুয়ে আছেন তিনি, চক্ষু মুদিত, হাত দুটি বক্ষের উপর আড়াআড়ি করে রাখা। সুহাসিনী বাবা বলে ডাকাতেও বিদুশেখর সাড়া দিলেন না। একটু আগে সুহাসিনীর সঙ্গে গঙ্গানয়নের কথোপকথন কিছু কিছু কানে গেছে তার। তিনি গঙ্গানয়নের উপস্থিতি টের পেয়েছেন, তবু তিনি সময় নিচ্ছেন ওর মুখোমুখি হবার জন্য। সুহাসিনী বলল, গঙ্গা দাদা, তুমি শিয়রের কাছে গিয়ে দাঁড়াও, ডাকো, তাহলে জেগে উঠবে ক্ষণ। গঙ্গানয়ন বলল, এখন থাক, বরং পরে আসবো। না, তুমি ডাকো না, সারাদিনে তো অমনি, শিয়রের কাছে নয়। বিদুশেখরের পায়ের কাছে এসে দাঁড়ালো গঙ্গানয়ন, মৃদু কণ্ঠে ডাকলো, জ্যাঠাবাবু, জ্যাঠাবাবু। ধীরে চক্ষু মেলে বিদুশেখর বললেন, কে? জ্যাঠাবাবু, আমি গঙ্গা। বিদুশেখর এক চক্ষু দিয়ে চেয়ে রইলেন নির্নিমেষে, যেন তিনি ঠিক ঠাহর করতে পারছেন না। সাহিত্য ব্যক্তির পদধূলি গ্রহণ করতে নেই, তাই গঙ্গানয়ন বিদুশেখরের পা স্পর্শ করলেন না, বিনীত মুখ করে দাঁড়িয়ে রইল। হাতখানা একটু ধর তো সুশি। সুহাসিনী এসে সাহায্য করতে বিদুশেখর উঠে বসলেন আস্তে আস্তে। নষ্ট চক্ষুটির ঠুলিটা কপালের ওপর তোলা ছিল, সেটাকে ফিরিয়ে আনলেন যথাস্থানে। পালঙ্কের বাইরে পা ঝোলাতে হবে, অসার বা পাটি নিয়ে এলেন তিনি অতি কষ্টে। তারপর বললেন, গঙ্গা, তুমি সত্যি ফিরেছ তাহলে? গঙ্গানয়ন এবার বিদুশেখরের পদধূলি গ্রহণ করল। অভ্যেস বসে বিদুশেখর একটি হাত তুললেন তার মাথার কাছে, মুখে কিছু বললেন না। আপনার শরীর গতিক ভালো আছে তো জ্যাঠাবাবু? হ্যাঁ, বেশ ভালোই আছি। দাঁড়িয়ে রইলে কেন, বসো। শশী, কারুকে বল মিষ্টি এনে দিতে। তোরঙ্গ খুলে একটা রূপোর রেখাবি বার করে দিকে যা। হ্যাঁ, তারপর বলো, গঙ্গা, এতদিন তুমি গেছলে কোথায়? বসলো না গঙ্গানয়ন, দাঁড়িয়ে থেকেই বলল, বোধ করি আমার মস্তিষ্কে কিছু গোলমাল হয়েছিল, তাই বিনা কারণে দেশে দেশে ঘুরেছি। ইব্রাহিমপুর থেকে উধাও হয়েছিলে, আবার সেখানেই ফিরে এছো, এমন শুনতে পাই। আজ্ঞে হ্যাঁ। তোমার পত্নী ইতিমধ্যে গত হয়েছে শুনেছি। তুমি কি অন্যত্র বিবাহ করেছ? আজ্ঞে না। তোমাদের জননী তো হঠাৎ হরিদ্বারে চলে গেলেন, আর ফিরবেন না বলছেন। দেখো দেখি কাণ্ড, ও বাড়ি একেবারে ফাঁকা। তুমি এখন কলকাতাতেই থাকবে? আগে সেরকম কিছুই ভাবিনি। ছোটকু আমায় জেলখানা থেকে এনেছে, এখনো মোকদ্দমা ঝুলছে। দেশের রাজার সঙ্গে মামলা মোকদ্দমাকেও করে যেতে, যত সব আজগুবি কাণ্ড। 2-5 বছর যদি জেল খাটতে হয়, সে তোমার রাজ সরকার আগেও খাটাতে পারে, পরেও খাটাবে, মধ্যেখান থেকে টাকা কড়ির ছেড়াদ্দি হবে। ছোটকু এসব ব্যাপারে আপনার সঙ্গে পরামর্শ করেনি? আমি তো অত শত জানি না। কেষ্টনগরে সে 2জন উকিল নিয়ে পৌঁছালো, তারাই সব ব্যবস্থা করলে। ছোটকুর মাথাটা বিগড়েছে ছোটবেলা থেকে, আমার সঙ্গে পরামর্শ করার দরকার বোধ করে না সে। টাকা কড়ি একেবারে 9-6 করছে। শোনো, আমি বলি কি, তুমি এখানে থাকছো যখন, দিবাকরটা বুড়ো হয়েছে, ওর দ্বারা আর কাজকর্ম হয় না, চুরি করেও তো ভাগ করলে। তুমি ওর কাজটা নাও, হিসেবপত্তরগুলো যদি ঠিকঠাক রাখা যায়। তুমি লেখাপড়া শিখেছ। কাটা কাটা শুষ্ক ধরনের কথা। শেষের বাক্যটিতে বিদুশেখর পরিষ্কার ইঙ্গিত করলেন যে গঙ্গানয়নকে ও বাড়িতে দিবাকরের মতো কর্মচারী হয়ে থাকতে হবে। গঙ্গানয়নের মামলার জন্য অর্থ ব্যয় হবে, সেটা বিদুশেখর একেবারেই মনোপুত নয়।
এতকাল বাদে দেখা হবার পর এই আপ্যায়ন। গঙ্গানয়ন নিঃশব্দে তাকিয়ে রইল বিধুশেখরের দিকে। অপমানবোধ অল্প অল্প জ্বালা ধরাতে শুরু করেছে তার শরীরে। এই মানুষটির সঙ্গে সে একবার সম্মুখ যুদ্ধে নামবে বলে মনস্থ করেছিল। এতকাল পরেও যে বিধুশেখর ঠিক সে আগেকার মতনই ব্যবহার করবেন সে ভাবতেই পারেননি। আবার শুরু হবে দ্বৈরথ। কিন্তু বিধুশেখরের দিকে তাকিয়ে থাকতে থাকতে তার বক্ষে ক্রোধের বদলে জেগে উঠল অনুকম্পা। লড়াই হবে কি? বিধুশেখর তো আগে থেকেই হেরে বসে আছে। এই সেই বিধুশেখর, সেই কঠোর তেজি আদর্শনিষ্ঠ পুরুষ। এক চক্ষু নেই, বাঁ হাতটা অক্ষমভাবে ঝুলে আছে, বাঁ পায়ে জোর নেই, সারা শরীরটা যেন মরচে ধরা। এ তো এক ভগ্নস্তূপ। আর কিছু অবশিষ্ট নই বলেই প্রাণপণে প্রতাপ দেখাবার চেষ্টা। কি করুণ, কি হাস্যকর! একে সম্পূর্ণ অগ্রাহ্য করলেই বা ইনি কি করবেন? কিন্তু গঙ্গানয়নের দয়া হলো। জীবিত অবস্থায় বিধুশেখরের ওই প্রতাপটুকুও কেড়ে নেওয়া সঙ্গত হবে না। সে হাঁটু গেড়ে বসে বিধুশেখরের পা জড়িয়ে ধরে বলল, জ্যাঠাবাবু, আমি আপনার কাছে অনেক অন্যায় করেছি, আপনার মনে দুঃখ দিয়েছি, জানি। আমার উপরে এখনো আপনার রাগ আছে। আপনি আমায় ক্ষমা করুন। যা হবার তো হয়েই গেছে। আপনি আমার গুরুজন। আপনি ক্ষমা না করলে এবার থেকে আপনার সব কথা শুনে চলব। বেদব্যাসে উপমা ধার করে বলা যায়, একটুক্ষণের জন্য বিধুশেখরের হৃদয় গ্রীষ্মকালে মধ্যাহ্নে দিঘির মতো হয়ে উঠল। উপরিভাগের জল খুব উষ্ণ, আবার তলদেশের জল তেমনই ঠান্ডা। হৃদয় সেই তলদেশের অংশে তিনি চাইলেন ছেলেটিকে ক্ষমা করতে। ক্ষমার মতন একটি শান্ত স্নিগ্ধ ব্যাপার উপভোগ করার বাসনা হলো তার। জীবন সায়ান্নে এসে তো সকলকেই ক্ষমা করে যেতে হয়, কিন্তু এই মনোভাব একটুক্ষণের জন্য মাত্র। গঙ্গানয়নকে কিছুতেই সহ্য করতে পারবেন না তিনি। এ তার জীবনের রাহু। এ কেন ফিরে এসেছে? এই যে ক্ষমা চাইছে, এটাও তার প্রতারণা। গঙ্গানয়ন তখনও বিধুশেখরের পা ধরে আছে, কিন্তু একটা আশ্বাস বা স্বস্তিবচন উচ্চারণ করতে পারলেন না বিধুশেখর। আশীর্বাদের জন্য তার হাত উঠল না। তিনি শুধু বললেন, যাক যাক, হয়েছে হয়েছে, এবার ওঠো। বন্ধুরা, আজ এই অবধি। পরবর্তী পর্ব নিয়ে খুব শীঘ্রই উপস্থিত হব। যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে দয়া করে লাইক ও শেয়ার করবেন, আর যারা নতুন তারা দয়া করে সাবস্ক্রাইব করবেন।